সার্বভৌমত্ব হুমকিতে না পড়লে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, প্রতিশ্রুতি কিম জং উনের। বিরোধপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আগ্রহ প্রকাশ। 7 দিন পরও দাবানলে পুড়ছে কানাডার ফোর্ট ম্যাকমারের শহর। পার্শ্ববর্তী সাসকাচুয়ান শহরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা। বার্লিনে মার্কেলের পদত্যাগের দাবিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ। ইতালি অস্ট্রিয়ার সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ। এবং আরো উন্নত লন্ডন গড়ার অঙ্গীকারের শপথ নিলেন প্রথম মুসলিম মেয়র সাদিক খান। ব্রিটেনে মুসলিম সম্প্রদায়ের ভাবমূর্তি বাড়ার প্রত্যাশা। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। সার্বভৌমত্ব হুমকিতে না পড়লে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির 7ম কংগ্রেসের দ্বিতীয় দিনের ভাষণে উন জানান, উত্তর কোরিয়া বিরোধপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। এদিকে দেশটির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে কংগ্রেসে যোগ দেওয়া সাংবাদিকদের নানা স্থাপনা পরিদর্শনের সুযোগ দিচ্ছে উত্তর কোরীয় সরকার। আবাসন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে গত কয়েক বছরে উত্তর কোরিয়া ব্যাপক উন্নতি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। দীর্ঘদিনের নিবৃত্তচারী উত্তর কোরিয়া ক্ষমতাসীন দলের 7ম কংগ্রেস উপলক্ষে এবার শতাধিক আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীকে দেশটিতে সংবাদ সংগ্রহের অনুমতি দেয়। প্রায় প্রতিদিনই দেশটির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখানো হচ্ছে তাদের। গত কয়েক বছরে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দেশটির মানুষের জীবনমানেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। বিশ্বায়নের সঙ্গে তাল মিলাতে আবাসন, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ। সন্তানদের বড় করার জন্য আমাদের ব্যক্তিগত খরচ করতে হয় না, তাই সামাজিক ও পারিবারিক বন্ধন দৃঢ় করতে অনেকেই এখন বেশি সন্তান গ্রহণে উৎসাহিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের আবাসনের জন্য আমাদের নেতা অ্যাপার্টমেন্ট তৈরি করে দিয়েছেন। যারা গুণগত শিক্ষা নিশ্চিত করতে নিজেদের জীবন উৎসর্গ করছেন, তাদের এভাবেই মূল্যায়ন করা উচিত। শনিবার কংগ্রেসের দ্বিতীয় দিনে দেয়া ভাষণে আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতির বিষয়ে কথা বলেন সর্বোচ্চ নেতা কিম জং উন। সার্বভৌমত্ব হুমকিতে না পড়লে কিংবা অন্য কোনো বৈরী দেশ কোণঠাসা করার চেষ্টা না করলে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে না বলে ঘোষণা দেন তিনি। 2003 সালে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিলেও আবারও এই চুক্তির ধারাগুলো মেনে পরমাণু কর্মসূচি শিথিল করার আগ্রহ প্রকাশ করেন উন। উনের ভাষণ সরাসরি প্রচার না করলেও তাকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় টেলিভিশন KRT জানায় যে দেশগুলোর উত্তর কোরিয়ার প্রতি যথাযথ শ্রদ্ধা রয়েছে তাদের সঙ্গে পূর্বে বৈরিতা থাকলেও সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে দেশটি। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আরও আলোচনা প্রয়োজন বলে মনে করেন উন। আন্তর্জাতিক পরিমণ্ডলে উত্তর কোরিয়ার ভাবমূর্তি উন্নয়ন ও খোলস ছেড়ে বেরিয়ে আসার নীতির প্রতি দেশটির সাধারণ মানুষেরও সমর্থন রয়েছে। তবে যে পরমাণু বিতর্ক আন্তর্জাতিকভাবে দেশটিকে একঘরে করে রেখেছে তা নিয়ে উত্তর কোরীয়দের ভাবনা জানার চেষ্টা করছেন সংবাদকর্মীরা। পরমাণু কর্মসূচি আমাদের প্রতিরক্ষা নীতির অংশ। আন্তর্জাতিক বাণিজ্যিক নিষেধাজ্ঞার কবলে থাকলেও আমাদের এই কর্মসূচি চালিয়ে যাওয়া উচিত। উত্তর কোরিয়া 2006 সালে প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়। সবশেষ এবছরের 6 জানুয়ারি চতুর্থবারের মতো পরমাণু পরীক্ষা চালানোর পর মার্চে দেশটির উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ ও কয়েকটি দেশ। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের সামরিক মহড়া চালিয়েছে চীনা নৌবাহিনী। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের জলসীমায় নিজেদের নিয়ন্ত্রণ আরও সুসংহত করতে এবং নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণের উদ্দেশ্যেই এই নৌমহড়ার আয়োজন করা হয়েছে বলে দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। অনেকদিন ধরেই জ্বালানি সমৃদ্ধ ওই জলসীমায় নিজেদের বলে দাবি করে আসছে চীন, যদিও চীনের ওই দাবি প্রত্যাখ্যান করে ফিলিপিন্স, ব্রুনেই, ভিয়েতনাম, মালয়েশিয়া ও তাইওয়ানও ওই জলসীমার কর্তৃত্ব দাবি করে আসছে। চীনের দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের তাইনিংয়ে ভারী বৃষ্টির কারণে ভূমিধসে চাপা পড়া 7 শ্রমিককে উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে পাহাড় ধসে একটি নির্মাণাধীন জলবিদ্যুৎ কেন্দ্রের অন্তত 35 শ্রমিক চাপা পড়েন। প্রাথমিকভাবে নিখোঁজের সংখ্যা 30 বলা হলেও পরে 35 জনের কথা জানায় স্থানীয় কর্তৃপক্ষ। নিখোঁজদের উদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছে কয়েকটি উদ্ধারকারী দল। ধসের পর পর্যটন সমৃদ্ধ এলাকাটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
এই দুর্ঘটনার আগের 24 ঘন্টায় 191 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া দপ্তর। 7 দিন পার হয়ে গেলেও দাবানলে এখনো চলছে কানাডার আলবার্টা প্রদেশের ফোর্ট ম্যাকমারে শহর। একই সঙ্গে আগামী কয়েক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে তা পার্শ্ববর্তী সাসকাচেওয়ান শহরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এদিকে আগুনের তীব্রতা আর ধোঁয়ার কারণে শহরের উত্তরাংশে আটকে পড়া হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না অ্যালবার্টা প্রদেশের ফোর্ট ম্যাকমারে শহরের দাবানল। আগুন ছড়িয়ে পড়ার পর 7 দিন পার হয়ে গেলেও তা নেভাতে কোনো কৌশলই যেন কাজে আসছে না দমকল কর্মীদের। সেই সঙ্গে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে বাতাস। কর্তৃপক্ষ জানায় আগুনের তীব্রতা ক্রমেই বাড়ছে। খুব শিগগিরই তা দ্বিগুণ পরিমাণ এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা। শিগগিরই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে তা পার্শ্ববর্তী সাসকাচেওয়ান শহরেও ছড়িয়ে পড়তে পারে বলেও জানান তারা। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আগুন এখনো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এ পর্যন্ত প্রায় 1,56,000 স্কয়ার কিলোমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়ে কোনো কিছুই আসলে অনুমান করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। দাবানলের কারণে এ পর্যন্ত ফোর্ট ম্যাকমারে শহরের প্রায় 80,000 বাসিন্দাকে এরই মধ্যে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই শহরের দক্ষিণে চলে গেলেও অনেকেই আবার আশ্রয় নিয়েছেন শহরের উত্তরাংশে। তবে আগুনের তীব্রতা আর ধোঁয়া উত্তরের দিকে ছড়িয়ে পড়ায় সেখানেও আটকা পড়েছেন বাসিন্দারা। কর্তৃপক্ষ জানায় রোববারের মধ্যেই এদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শেষ করা হবে। এই মুহূর্তে আমাদের কাজ সবাইকে নিরাপদ রাখা। গত 48 ঘন্টায় ফোর্ট ম্যাকমারের প্রায় 25,000 বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে শহরের উত্তরাংশে চলে গেছেন, কিন্তু সেখানকার পরিস্থিতিও বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। তাই যে কোনো মূল্যে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে শহরের দক্ষিণে সরিয়ে নিতে হবে। আগুনে এরই মধ্যে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ফোর্ট ম্যাকমারে শহরের প্রায় 1600 ঘরবাড়ি। এছাড়াও শহরটি বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলক্ষেত্র অ্যালবার্টা প্রদেশের কেন্দ্রে অবস্থিত হওয়ায় দাবানলের কারণে এ পর্যন্ত সেখানে ব্যাহত হয়েছে প্রায় 25% তেল উৎপাদন। এর ফলে দেশটির অর্থনীতিতেও মারাত্মক প্রভাব পড়বে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে আগামী রোববার ও সোমবার অ্যালবার্টা প্রদেশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও দেখবেন। আফগানিস্তানের গজনি প্রদেশে তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে অন্তত 52 জন নিহত, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। অভিবাসী বিষয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলের নীতির বিরোধিতা করে তার পদত্যাগের দাবিতে জার্মানির বার্লিনে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটলে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। এদিকে ইতালি ও অস্ট্রিয়ার সীমান্তে কাটা তারের বেড়া নির্মাণের পরিকল্পনার বিরোধিতা করে বিক্ষোভ করেছে শত শত ইতালিবাসী। বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে 13 পুলিশ সহ আহত হয়েছে বেশ কয়েকজন। আটক করা হয়েছে 40 জনেরও বেশি বিক্ষোভকারীকে। শনিবার ইতালি ও অস্ট্রিয়ার মধ্যবর্তী ব্রিনার পাস রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। অভিবাসীদের প্রবেশ ঠেকাতে ইতালি ও অস্ট্রিয়ার সীমান্তে আলপাইন ব্রিনার পাসে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনার বিরোধিতা করে বিক্ষোভ করে অন্তত 500 বিক্ষোভকারী। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের হটানোর চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। বিক্ষোভ হয়েছে জার্মানির বার্লিনেও। গত বছর থেকে অভিবাসীদের আশ্রয় দেওয়ার বিষয়ে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের নীতির বিরোধিতা করে বিক্ষোভ করে দেশটির ডানপন্থী দলের 2000-এর বেশি সমর্থক। সমাবেশে বিক্ষোভকারীরা অ্যাঙ্গেলা মার্কেলের পদত্যাগের দাবি জানায়। আমি এখানে এসেছি আমার পরিবারের জন্য, আমাদের সংস্কৃতি, পরিচয়, ঐতিহ্য ও আমাদের ভবিষ্যতের জন্য। আমরা এসেছি আমাদের অধিকার ফিরে পেতে। আমরা ইউরোপিয়ান। আমরা যদি আমাদের দেশকে ছেড়ে দেই তাহলে আমরা কোথায় যাব? এদিকে শনিবার ভূমধ্যসাগরে কয়েক দফা অভিযান চালিয়ে উদ্ধার করা অন্তত 700 অবৈধ অভিবাসীকে ইতালির সিসিলি দ্বীপে নিয়ে আসা হয়েছে। তবে উদ্ধার করা অভিবাসীরা কোন দেশের নাগরিক সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে 30,000-এর বেশি অভিবাসী ইতালি পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তুরস্ক ইউ চুক্তি কার্য
কার্যকরের পর থেকে ইউরোপ যেতে ভূমধ্যসাগরে লিবিয়া ও ইতালির মধ্যবর্তী রুট অভিবাসীদের কাছে পছন্দের হয়ে উঠেছে। শিরিন আক্তার, সময় সংবাদ। ইতিহাস সৃষ্টি করে লন্ডনের নগর পিতা হলেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান, যিনি ছিলেন সুবিধাবঞ্চিত পরিবারের সন্তান। ব্রিটেনের রাজনীতির নতুন চমক সৃষ্টির পর সাদিক খানের কাছে প্রত্যাশা অনেক লন্ডনবাসীর। সেই সাথে তিনি অনুকরণীয় হয়ে থাকছেন এশিয়ান কমিউনিটির জন্য। বিস্তারিত দেখুন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। সাদিক খান লন্ডনের মেয়র নির্বাচনে বিজয়ী হওয়ার পর শনিবার শপথ নেন। শপথ নেওয়ার পর লন্ডনের উন্নয়নে নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। আপনাদের সমর্থন পেয়েই আমি লন্ডনের মেয়র হয়েছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি অঙ্গীকার করছি আমরা ক্ষমতার সঠিক প্রয়োগের মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমানভাবে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করব। নতুন এই নগর পিতার কাছে প্রত্যাশা অনেক লন্ডনবাসীর। আমরা চাই আমাদের নতুন মেয়র নিরপেক্ষভাবে শহরের উন্নয়নে কাজ করবে। তিনি আমাদের হতাশ করবেন না। ধর্মীয় কিংবা সাম্প্রদায়িক পরিচয়ের ঊর্ধ্বে সাদিক খানকে লন্ডনের মেয়র হিসেবে প্রাধান্য দিচ্ছেন নগরবাসী। তিনি বর্ণবাদী নন। আমরা আশা করব তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করবেন। তার এই জয়ে ব্রিটেনে মুসলিম সম্প্রদায়ের ভাবমূর্তি বাড়বে বলে মনে করছেন মুসলিম কমিউনিটি। আমাদের নতুন মেয়র সাদিক খান একজন মুসলিম। আমি মনে করি তিনি মুসলিম কমিউনিটিকে শক্তিশালী করতে কাজ করবে এবং লন্ডনে মুসলিমদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। সাদিক খানকে অনুকরণ করে আগামীতে ব্রিটেনের রাজনীতি শীর্ষ পর্যায়ে এশিয়ান ও বাংলাদেশিদের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বলেও মনে করছেন অনেকে। প্রথম মুসলিম মেয়র হিসেবে সাদিক খান একজন এশিয়ান বংশোদ্ভূত হিসাবে নির্বাচিত হয়েছেন। আমরা আশা রাখি আগামীতে এই ব্রিটেনে যেন প্রধানমন্ত্রী হিসাবেও যেন এশিয়ান বংশোদ্ভূত বা আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত হিসাবে কেউ নির্বাচিত হয়। এবং আমাদের আশা থাকলো, অনেক আশা আছে, প্রত্যাশা আছে সাদিক খানের উপর। আমরা তার আগামী দিনের পথ চলার শুভ কামনা করি। সাদিক খানের এই জয় দলটিকে রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে ব্রিটিশ আভিজাত্যকে হারিয়ে 11 প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে লন্ডনে প্রথমবারের মতন মুসলিম মেয়র হলেন সাদিক খান। যুক্তরাজ্যের রাজনীতিতে তার এই বিজয়কে নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে, কেননা তিনি প্রথম মুসলিম এবং প্রথম অশতাঙ্গ যিনি কিনা বহু সংস্কৃতির এই শহরে নগরপিত হলেন। একজন অভিবাসী বাস চালকের সন্তান হিসেবে তার এই অর্জনে অন্যরকম রেকর্ড মনে করছেন সবাই। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে সিরিয়ার সরকার শক্তিশালী অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তার এই বক্তব্যের মধ্যে ইরানের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন আলেপ্পোর দক্ষিণাঞ্চলে বিদ্রোহীদের হামলায় অন্তত 13 ইরানি সেনা নিহত হয়েছে। এদিকে সিরীয় সেনাবাহিনী বলছে দেইর এজ জোর ও হোমস প্রদেশে আইএস এর কাছ থেকে বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করেছে তারা। আলেপ্পো একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করলেও সিরিয়ার অন্যান্য অঞ্চলে জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনী। রোববার সেনা কর্মকর্তারা এক বিবৃতিতে বলেন, হোমস প্রদেশের আল শায়ের ও জাজেল তেলক্ষেত্রে চালানো অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। এছাড়া দেইর এজ জোর প্রদেশের পূর্বাঞ্চলীয় আল জাফরা গ্রামে বিমান হামলায় বেশ কয়েকজন আইএস সদস্য নিহত ও বহু আহত হয়েছে বলেও জানায় তারা। এ সময় জঙ্গিদের অনেকগুলো ভারী যানবাহন ধ্বংসের কথাও জানানো হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি দামেস্ক সফরে এসে বললেন, জঙ্গি দমনে সিরিয়াকে সব ধরনের সহায়তা দিয়ে যাবে ইরান। এর আগে তিনি দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে সিরীয় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। আমার মনে হয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেখিয়েছেন কিভাবে দেশকে বিদেশি শত্রু ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে হয়। একজন নির্বাচিত ও বৈধ সরকার প্রধানের মতোই তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করছেন। মিত্র হিসেবে ইরান তাকে সব ধরনের সহায়তা প্রদান করে যাবে। বেলায়েতি যখন দামেস্কে বসে বক্তব্য দিচ্ছেন তখন শনিবার ইরানি রেভলিউশনারি গার্ড বাহিনীর কর্মকর্তারা জানান, আলেপ্পোর দক্ষিণাঞ্চলে আসাদ বিরোধী বিদ্রোহীদের হামলায় অন্তত 13 ইরানি সেনা নিহত ও 21 জন আহত হয়েছে। স্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে উগ্রপন্থী ইসলামী বিদ্রোহী সংগঠন জৈশ আল ফাতাহর প্রায় 3000 সদস্য আলেপ্পো থেকে 15 কিলোমিটার দূরবর্তী খান্তুমান শহরে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। শনিবার শহরটি পুরোপুরি দখল করে নেয় বিদ্রোহীরা। রঞ্জন শুভ্র, সময় সংবাদ।
সিরিয়ার আলেপ্পো জঙ্গিদের হাতে বন্দী 3 স্প্যানিশ সাংবাদিক মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম স্পেন সরকার। মুক্তি পাওয়ার পর তাদেরকে তুরস্কে নিরাপদ স্থানে রাখা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের সময় প্রায় 1 বছর আগে আন্তোনিও পাম্প্লিয়েগো, হোসে ম্যানুয়েল লোপেজ ও অ্যাঙ্গেল শাস্ত্রীকে আলেপ্পো থেকে অপহরণ করে নিয়ে যায় জঙ্গিরা। তবে কারা ওই সাংবাদিকদের অপহরণ করে নিয়ে যায় তা এখনো পরিষ্কার নয়। আলেপ্পোর অর্ধেক অংশ সরকারি বাহিনী নিয়ন্ত্রণে থাকলেও বাকি অংশ আইএস সহ বিভিন্ন বিদ্রোহী সংগঠনের দখলে। গেল কয়েক বছরে সিরিয়ায় বেশ কয়েকজন সাংবাদিককে অপহরণ করে নিয়ে গেছে জঙ্গি গোষ্ঠীগুলো, যাদের মধ্যে অনেককেই মেরে ফেলা হয়েছে। আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারের মতে বর্তমানে সিরিয়া সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান। ইরাকের আনবার প্রদেশের 2টি গ্রাম আইএস জঙ্গিরা অবরোধ করে রেখেছে বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম। আলবুহাই ও হাসি নামের গ্রাম দুটিতে 2000-এরও বেশি নাগরিক আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে গণমাধ্যম আরও জানায়, উপজাতি যোদ্ধাদের সহায়তায় গ্রাম দুটি দখলে ইরাকি বাহিনীর প্রস্তুতির খবরে সেখানকার বাসিন্দাদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছে জঙ্গিরা। এছাড়া বহু নাগরিককে ধরে জঙ্গিরা অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলেও জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী। এদিকে দেশের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশের তুস খুরমাতু শহরের বেসামরিক নাগরিকদের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কর্মকর্তারা। আইএসের হামলায় 3 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে। সৌদি আরবের তেল মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিশ্ব তেল বাজারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি আলী আল নাইমিকে। শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, মন্ত্রিসভার বড় ধরনের রদবদল এনেছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এর ফলে টানা 20 বছর তেলমন্ত্রীর পদে থাকা আলী আল নাইমিকে দায়িত্ব থেকে সরিয়ে রাজকীয় আদালতের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তেলের উপর নির্ভরশীলতা কমাতে গত মাসেই অর্থনীতিতে বড় ধরনের সংস্কার আনার ঘোষণা দিয়েছিল সৌদি বাদশা। এরই মধ্যে জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জ্বালানি, শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, আর এর দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী খালিদ আল ফালিহকে। এদিকে বাণিজ্য এবং শিল্পমন্ত্রীকে দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। পরিবর্তন করা হয়েছে সৌদি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় হাদ্রামাউথ প্রদেশের মুকাল্লা শহরের 200-রও বেশি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। শনিবার আন্তর্জাতিক গণমাধ্যম বলে মুকাল্লার বন্দর ও তেল খালাস কেন্দ্রের নিরাপত্তায় সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া এডেন বন্দরের কাছে ইউএসএস বক্সার নামে একটি যুদ্ধ জাহাজ মোতায়েন রয়েছে। 2015 সালের শুরুতে মার্কিন সেনারা ইয়েমেন ছেড়ে চলে যাওয়ার প্রায় 1 বছর পর আবারও সেখানে সেনা পাঠানো হলো। পেন্টাগন জানিয়েছে, মার্কিন সেনা সদস্যদের কাজ হবে আল কায়দা জঙ্গিদের হাত থেকে ইয়েমেনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করা। আন্তর্জাতিক সময় আরও যা দেখবেন। বিশ্বজুড়ে পালিত হচ্ছে মা দিবস। সকল মাকে ধন্যবাদ ও মা দিবসের শুভেচ্ছা জানালেন বারাক ওবামা। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের একটি তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে 2টি বাসের সংঘর্ষে অন্তত 52 জন নিহত হয়েছে। রোববার কান্দাহার কাবুল মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানায় বিবিসি। সংঘর্ষের পরপরই ট্যাঙ্কারটিতে বিস্ফোরণে 3টি যানবাহনে আগুন ধরে যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই আহত 73 বাস যাত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে কয়েকজনের মৃত্যু হয়। বাস দুটিতে 125 জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এই দুর্ঘটনার জন্য বেপরোয়াভাবে গাড়ি চালানোকেই দায়ী করা হচ্ছে। উদ্ধার অভিযান ও হতাহতদের সহায়তায় দমকল কর্মীদের সঙ্গে স্থানীয়রা যোগ দিয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটোর 2 সেনা নিহত হয়েছে। আফগানিস্তানে মোতায়েন করা ন্যাটো বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার আফগান নিরাপত্তা বাহিনীর পোশাক পরে 2 সন্ত্রাসী দক্ষিণ আফগানিস্তানের কান্দাহারে একটি ঘাঁটিতে ন্যাটো সেনাদের উপর হামলা চালায়। এ সময় দুপক্ষের গোলাগুলিতে 2 সেনা নিহত হয়। গুলি বিনিময়ের সময় হামলাকারীরাও নিহত হয়েছে বলে ন্যাটো বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দক্ষিণ আফগানিস্তানের কান্দাহারে সামরিক প্রশিক্ষণের সময় রোমানিয়ার 2 সেনা নিহত ও 1 জন আহত হয়েছে।
ভারতের বিহার রাজ্যের গায়া শহরে এক সংসদ সদস্যের ছেলে গুলি করে হত্যা করেছে এক ব্যবসায়ীর ছেলেকে। আদিত্য সাচদেবা নিজের জন্মদিন উদযাপন শেষে বন্ধুদের নিয়ে বাড়ি ফিরছিল। এমন সময় বিহারের জনতা দল ইউনাইটেড পার্টির মনোরমা দেবীর গাড়িকে আদিত্যর গাড়ি ওভারটেক করার সময় মনোরমা দেবীর ছেলে রকি আদিত্যকে গুলি করে। এতে ঘটনাস্থলে আদিত্যর মৃত্যু হয়। এই ঘটনার পর রকি পলাতক আছে, তবে রকির বাবা ও দেহরক্ষীকে আটক করেছে পুলিশ। এই ঘটনার পর গায়া শহরে উত্তেজনা বিরাজ করছে। তীব্র পানির সংকটে দূষিত পানি পান করে ভারতের রাজস্থানে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরো 15 শিশু। শনিবার রাজস্থানের জয়পুরে এই ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দূষিত পানি পান করার ফলে শিশুদের ডায়রিয়া এবং বমি শুরু হয়। হাসপাতালে ভর্তির পরই এক শিশুর মৃত্যু হয়। বাকি 15 জনের অবস্থা আশঙ্কাজনক। তবে ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বলছে, এই ঘটনার তদন্ত চলছে, রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। এদিকে মহারাষ্ট্রে প্রায় 15,000 লিটার পানি সরবরাহ করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। বেশ কিছুদিন ধরেই তীব্র পানি সংকটে ভুগছে ভারতীয়রা। বেশ কিছু এলাকায় নদী শুকিয়ে যাওয়ায় চরম বিপর্যয় দেখা দিয়েছে তাদের জীবনে। সোলার পাওয়ার বা সৌরশক্তি বর্তমান বিশ্বে বেশ পরিচিত একটি নাম। ভারতের কর্ণাটকের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী জ্বালানি শক্তি রক্ষা ও খরচ কমাতে তৈরি করেছে সৌরশক্তি দিয়ে চালিত একটি গাড়ি। শুক্রবার বেঙ্গালুরু শহরের শ্রীরাম কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা তাদের তৈরি সৌর গাড়িটি ক্যাম্পাসে প্রদর্শন করে। শিক্ষার্থীরা জানায়, দিন দিন জ্বালানি খরচ ও পরিবেশের দূষণ বেড়েই চলেছে। এ কারণে জ্বালানি খরচ ও পরিবেশ দূষণ কমাতে এই ধরনের গাড়ি যথেষ্ট সহায়তা করবে। তারা আরো জানায়, পরিবেশ বান্ধব এই গাড়ির ব্যাটারি চার্জ করতে ব্যবহার করা হবে সোলার প্যানেল। এর মধ্যে সম্পূর্ণ সৌরশক্তি দিয়ে চলা এই গাড়িটি অনেকেরই নজর কেড়েছে। ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নেপাল। পাশাপাশি বাতিল করা হয়েছে নেপালি প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারের ভারত সফরও। শনিবার নেপাল সরকারের পক্ষ থেকে এই কথা জানানো হয়। এই খবর প্রকাশের পরই ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, নেপালের এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়াবে। মূলত সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে ভারতে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত দীপকুমার উপাধ্যায়কে বরখাস্ত করা হচ্ছে বলে কাঠমান্ডু থেকে জানানো হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী অলির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গোপাল খানাল গণমাধ্যমকে জানিয়েছেন, দেশের সঠিকভাবে প্রতিনিধিত্ব না করায় তাকে প্রত্যাখ্যান করা হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন দীপকুমার উপাধ্যায়। গেল সপ্তাহে নেপালে মাওবাদী জোটের নেতা কর্মীরা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার উৎখাতের হুমকি দেয়। এই ঘটনার পেছনে ভারতের উস্কানি ছিল বলে অভিযোগ নেপাল সরকারের। ভারতের হিমাচল প্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হয়েছেন অন্তত 14 জন। এছাড়াও এতে আহত হন আরো অন্তত 40 জন। শনিবার মধ্যরাতে রাজ্যের মান্দি জেলায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, হিমাচল প্রদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ওই বাসটি 55 জন যাত্রী নিয়ে হিমাচল প্রদেশের ধর্মশালা থেকে কিন্নাউর জেলার রেকুংপিওতে যাওয়ার সময় যোগিন্দরনগর এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন 9 জন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান আরো অন্তত 5 জন। এই ঘটনায় আহতদের যোগিন্দরনগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতের সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে 400-রও বেশি মানুষ নিহত হয় বলে দেশটির সরকারের করা এক জরিপে উঠে এসেছে। সম্প্রতি প্রকাশিত দেশটির সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, সড়ক দুর্ঘটনার কবলে পড়ে 2015 সালে 1,46,000 নাগরিক নিহত হয়েছে। 2014 সালে যেখানে নিহতের সংখ্যা ছিল 1,39,000। এছাড়া বিশ্বের সবচেয়ে অনিরাপদ সড়ক ব্যবস্থা রয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়। প্রতিবেদনে আরো বলা হয়, মহাসড়কে নিরাপত্তা বাড়াতে সরকার কাজ করছে। গেল এক দশকে ভারতের সড়ক দুর্ঘটনায় 13 লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। অব্যাহত বৃষ্টি আর প্রবল ঝড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার ক্যালিফোর্নিয়ার ব্রুসনো শহরে বেশ কয়েকটি এলাকায় জারি করা হয় বন্যা সতর্কতা। গত কয়েকদিনের টানা বৃষ্টি আর প্রচণ্ড ঝড়ে ফ্রেসনো শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার একদিনের বৃষ্টিতেই শহরের প্রায় 2 ইঞ্চি পরিমাণ বৃষ্টির পানি রেকর্ড করা হয়।
একই সঙ্গে এক সপ্তাহের ব্যবধানে এদিন শহরটিতে আঘাত হানে শক্তিশালী আরও একটি টর্নেডো। এদিকে অব্যাহত বৃষ্টির কারণে কোথাও কোথাও ভূমিধসের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বন্যা কবলিতদের সহায়তায় শহরে এরই মধ্যে উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের স্ত্রী ও দুজনকে গুলি করে হত্যার দায়ে এক পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। গুলির ঘটনায় আরও 3 জন আহত হলেও হত্যার উদ্দেশ্যেই ওই কর্মকর্তা তাদেরকে গুলি করেছিলেন বলে অভিযোগ করা হয়। হত্যাকাণ্ডের ঘটনার 2 দিন পর শনিবার 62 বছর বয়সী ইউলালিও টোর্ডেলকে অভিযুক্ত করে পুলিশ। সোমবার তাকে আদালতে তোলার কথা রয়েছে। ইউলালিও গত বৃহস্পতিবার তার সঙ্গে বিচ্ছেদ হওয়া স্ত্রী গ্ল্যাডিস টোর্ডেলকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন। এ সময় তার স্ত্রীর সাহায্যে আরও 2 জন পথচারী এগিয়ে এলে তাদের এলোপাতাড়ি গুলি চালান ইউলালিও। শুক্রবার ম্যারিল্যান্ডের সিলভার স্প্রিং থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে ট্রাম্পের প্রস্তাবের নিন্দা জানিয়ে তাকে ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন ভারমন্টের সিনেটর ও ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। তার প্রস্তাব যেন যুক্তরাষ্ট্রে কখনোই বাস্তবায়ন না হয় সিনেটর হিসেবে তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহারের কথা জানান স্যান্ডার্স। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ট্রাম্পকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেন তিনি। এদিকে শনিবার ওয়াশিংটনে প্রচারণায় ট্রাম্প তাকে সমর্থন না করায় জেব বুশ ও লিন্ডসে গ্রাহামের সমালোচনা করেন। পুতিন তাকে বিচক্ষণ বলে মন্তব্য করেছেন, জানিয়ে ট্রাম্প বলেন রিপাবলিকান দলের নেতারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী হিলারি নারীবাদী সেজে নারী ভোটারদের মধ্যে জনপ্রিয় হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন ট্রাম্প। আগামী 24 মে ওয়াশিংটনে রিপাবলিকানদের প্রাইমারি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বাংলাদেশে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান হত্যার সুষ্ঠু তদন্তের বিচারের দাবিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে চিঠি দিয়েছেন দেশটির 8 কংগ্রেসম্যান। এশীয় অধ্যুষিত ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত প্রতিনিধি মাইক হুন্ডা সহ 8 কংগ্রেসম্যানের স্বাক্ষর করা চিঠিটি 5 মে পররাষ্ট্র দপ্তরে পাঠানো হয়। চিঠিতে বাংলাদেশ সরকারকে এই হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ক্যারিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। চিঠিতে জুলহাস মান্নানকে ঢাকায় মার্কিন পরিবারের সদস্য বলে উল্লেখ করা হয়। গত 14 মাসে বাংলাদেশে মুক্ত চিন্তার মানুষের প্রতি 12টিরও বেশি হামলা হয়েছে উল্লেখ করে বাক স্বাধীনতার প্রতি বারবার হুমকি আসায় কংগ্রেসম্যানরা উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি জুলহাস মান্নান হত্যাকাণ্ডের পরপরই পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বিষয়টির নিন্দা জানানোয় তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। গত 24 এপ্রিল ঢাকার কলাবাগানে জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বি তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মায়ের চেহারা চোখে ভাসলেই ভেসে ওঠে তার ভালোবাসা আর মমতায় মাখা মুখ। নিঃস্বার্থ মা তার জীবন দিয়ে আগলে রাখেন সন্তানকে। মায়ের প্রতি ভালোবাসা যে কোনো সময় প্রকাশ করা গেলেও মা দিবস আলাদা করে বিশেষ একটি দিন শুধু মায়ের জন্য। আর আজ সেই বিশেষ দিন। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় এই দিবসটি। এই দিবস ঘিরে প্রতি বছর ফুল, রেস্তোরাঁ ও কার্ডের ব্যবসায়ীরা ভালো ব্যবসা করেন। এক এক মায়ের জীবনের গল্প এক এক রকম হলেও সন্তানের প্রতি ভালোবাসার অনুভূতি প্রায় সব মায়ের একই রকম। মাকে ভালোবাসার কথা মুখ ফুটে বলা না হলেও মনের ভেতরে মায়ের জন্য ভালোবাসার কমতি থাকে না সন্তানের। বর্তমান বিশ্বে টিকে থাকার লড়াইয়ে সবাই ভীষণ ব্যস্ত। এর মাঝে মাকে ভালোবাসা প্রকাশের সময় সুযোগ হয়ে ওঠে না। তাই মাকে শ্রদ্ধা আর ভালোবাসা জানাতেই মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালন করা হয় মা দিবস। 1905 সালের মে মাসের দ্বিতীয় রোববার মারা যান যুক্তরাষ্ট্রের স্কুল শিক্ষিকা আনা জার্ভিসের মা। মায়ের স্মৃতি রক্ষা ও শ্রদ্ধা জানাতে 1912 সালে আনা প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক মা দিবস সমিতি। মা দিবসের স্বীকৃতির জন্য বিভিন্ন উদ্যোগ নেন তিনি। এরই ধারাবাহিকতায় 1914 সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন দিবসটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ এ দিনে মায়ের প্রতি আলাদাভাবে সন্তানরা তাদের ভালোবাসা প্রকাশ করে থাকে। তবে মা দিবস বাণিজ্যিকীকরণের কারণে এটি এখন ব্যবসায়ীদের কাছে উপার্জনের একটি দিন। সন্তানরা তাদের মাকে দিনটি উপলক্ষে নানা ধরনের উপহার দিয়ে থাকেন। এসবের মধ্যে অন্যান্য জিনিসের সাথে অত্যাবশ্যকীয় হচ্ছে কার্ড ও ফুল। 7 মে সিবিসি নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে দেখা গেছে এবছর যুক্তরাষ্ট্রের মানুষ প্রায় $2140 কোটি খরচ করবে মাকে উপহার দেওয়ার পেছনে। এদিন যুক্তরাষ্ট্র ও কানাডার রেস্তোরাঁগুলোতে টেবিল খালি পাওয়া যায় না।
পরিবার নিয়ে মায়ের সঙ্গে দুপুর বা রাতের খাবারের জন্য অনেক আগে থেকেই বুকিং দিতে হয়, ফলে রেস্তোরাঁগুলোর জন্য এ দিনটি বড় একটি দিন। তবে সিবিসি নিউজের প্রতিবেদন থেকে জানা যায় 10 জন মায়ের মধ্যে 6 জন মাই বলেছেন তাদের কাছে সবচেয়ে বড় উপহার হলো পুরো পরিবারের সাথে সময় কাটানো। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। মা দিবস উপলক্ষে বিশ্বের সকল মাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে কর্মজীবী মায়েদের পুরো বেতন সহ মাতৃত্বকালীন ছুটির আইন তৈরিতে তাকে সমর্থন দিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও অসুস্থতার সময় বেতন দেয়া এবং ন্যূনতম মজুরি বাড়ানোর আইন করারও আহ্বান জানিয়েছেন তিনি। অন্তঃসত্ত্বা নারীদের বাসস্থান ও কাজের পরিবেশ নমনীয় করার আহ্বানও জানান বারাক ওবামা। ব্যক্তিগত ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে ওবামা তার বক্তব্য শুরু করেন। এ সময় সন্তানদের দেখাশোনা করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য স্ত্রী মিশেল ওবামা ও তার শাশুড়িকেও ধন্যবাদ জানান তিনি। এছাড়াও মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে সবার প্রতি আহ্বান জানান বারাক ওবামা। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। সার্বভৌমত্ব হুমকিতে না পড়লে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, প্রতিশ্রুতি কিম জং উনের। বিরোধপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আগ্রহ প্রকাশ। 7 দিন পরও দাবানলে পড়ছে কানাডার ফোর্ট ম্যাকমারি শহর। পার্শ্ববর্তী সাসকাচেওয়ান শহরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা। বার্লিনে মার্কেলের পদত্যাগের দাবিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ। ইতালি অস্ট্রিয়ার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ। এবং আরও উন্নত লন্ডন গড়ার অঙ্গীকারের শপথ নিলেন প্রথম মুসলিম মেয়র সাদিক খান। ব্রিটেনে মুসলিম সম্প্রদায়ের ভাবমূর্তি বাড়ার প্রত্যাশা। এ ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।